আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপিটি একটি প্রবাসী স্পেশাল রেসিপি। নিয়ে এসেছি পাকা আম দিয়ে কিভাবে টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে পারবেন সেই রেসিপি। করোনা প্রকোপ আর লকডাউনের কারণে আমার মতো পাকা আম পেয়ে যারা আফসোস করছেন যে এই বছর আচার দেয়া হলো না, আজকের এই রেসিপিটা তাদের জন্য। পাকা বা আধা পাকা আম দিয়ে কিভাবে আপনারা টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে পারবেন সেটাই থাকবে আমার আজকের ভিডিওতে। এই একই রেসিপিটা আপনারা কাঁচা আম দিয়েও করতে পারবেন। ছোট্ট কিছু ভিন্নতার প্রয়োজন রয়েছে, সেটা আমি ভিডিওতে বলে দিব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ রইল, এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 1 কেজি পরিমাণ আমকে এরকম চামড়া সহ এবং আটি সহ চৌকো করে কেটে নিয়েছি। যেহেতু আমার আমগুলো পেকে গেছে তাই আমি একটু বড় সাইজ করে এটাকে কেটেছি। আপনারা যদি কাঁচা আম ব্যবহার করেন তাহলে আরেকটু ছোট করে কেটে নিতে পারেন। এগুলোকে আমি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এটাকে 2 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা যদি কাঁচা আম ব্যবহার করেন তাহলে সিদ্ধ করতে 1 ঘন্টার মতো সময় লাগবে। আমি পাকা আম ব্যবহার করেছি তাই আধা ঘন্টার মধ্যে আমারটা সেদ্ধ হয়ে গেছে। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা ঠিক এরকম অনেকটাই কমে যাবে, তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে সব কিছুর পরিমাণ হবে আপনাদের স্বাদ অনুযায়ী এবং আমের টক অনুযায়ী। আপনারা যদি একটু টক আম পেয়ে থাকেন তাহলে গুড়টা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আমার আমটা যথেষ্ট মিষ্টি ছিল, সেই জন্য আমার এখানে 1 কাপ গুড়েই হয়ে গেছে। তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো আমের সাথে মিলিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রে আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন খুব ভালো মতো একদম চুলার আঁচটা কমিয়ে টেলে নিচ্ছি। এদিকে আমটাও একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে গুড়টাকে ছোট ছোট টুকরা করে ব্যবহার করতে পারেন, তাহলে তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে বড় বড়ই রাখছি কারণ এটা অটোমেটিক্যালি গলে যাবে। 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় দিলে আচারের টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে, তাই চেষ্টা করবেন গুড় ব্যবহার করতে। সব কিছু ভালোভাবে মিলিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে এখন জাল করতে থাকবো। অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। চৌকো করে কাটা আমের পাশাপাশি আমি এখানে আটি ছাড়াও কিছু পাকা আম এভাবেই সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। তাতে আমার কাছে মনে হয় গ্রেভিটা একটু থকথকে হয়, মানে একটু ঘন ধরনের গ্রেভি হয়। সেটা আমি চাচ্ছিলাম বলে একটু পাকা আমও কেটে কিন্তু এই চৌকো করা আমের সাথে আমি সিদ্ধ করেছি। যখন ঠিক এরকম বলক ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা আপনারা কমিয়ে দেবেন। চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রেখে এখন এটাকে আমাদের ভালো মতো নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ তো আগেই হয়েছে, এই সময়টাতে শুধুমাত্র মশলাগুলো খুব ভালো মতো আমের ভেতরে ঢুকে যাবে। এখানে আমি বিট লবণ দিয়ে দিয়েছি আরও 1 চা চামচ পরিমাণ। আমি এখানে খুব সামান্য পরিমাণে প্রথমে দিয়ে তারপর ভালো মতো আচারটাকে আগে মিক্স করে নিচ্ছি। পরবর্তীতে এখন আমি টেস্ট করব। সব কিছু মিলিয়ে নিয়ে প্রায় 5-7 মিনিট বলক করার পরে আমার কাছে মনে হয়েছে টেস্ট করে নেওয়া যায়। এখন আমি টেস্ট করে নিয়েছি, আমার কাছে মরিচ এবং লবণের পরিমাণ কম মনে হয়েছে, তাই আমি আরও একটু মরিচ এবং লবণ দিয়ে দিচ্ছি। অন্যদিকে যে 5 ফোড়নটা আমি তেলে রেখেছিলাম সেটাকে আমি একটা হামাম দিস্তায় ভালো মতো গুঁড়া করে সেটাও দিয়ে দিয়েছি। আমি এখানে বিট লবণ এবং সাদা লবণ মিলিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কিন্তু বিট লবণে আচারের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়, তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করবেন একটু বিট লবণ ব্যবহার করার জন্য। 5 ফোড়ন দিয়ে এরপর ভালো মতো আরও একবার নেড়ে দিয়েছি। চুলার আঁচটা এখন একদম কমিয়ে রেখেছি। আমার আমটা যেহেতু পাকা আম, সেই জন্য আমি এখানে ভিনেগারের পাশাপাশি লেবুর রসও ব্যবহার করছি। আমি এখানে প্রায় 1 কাপের 3 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়েছি। আপনাদের আমটা কতটুকু টক কিংবা আপনারা কতটুকু আচারটাকে টক করতে চান সেটার উপর নির্ভর করে এখানে লেবুর রসটা কম বা বেশি লাগতে পারে, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। ভালো মতো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। মিডিয়ামে প্রায় 10 থেকে 12 মিনিট পরে ঠিক যখন এরকম থকথকে ভাব হয়ে যাবে তখন আমি আরও একবার টেস্ট করেছি।
লবণটা আরও একটু কম মনে হয়েছে, তাই আবার একটু দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। আবার একটু বিট লবণও দিয়ে দিচ্ছি। একদম লাস্ট মোমেন্টে নামানোর সময় চেষ্টা করবেন একটু বিট লবণ দিয়ে দিতে, তাতে টেস্টটা আরও একটু বেশি ভালো লাগে। এই পর্যায়ে এখন আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ সরিষার তেল। আপনারা যদি আচারটাকে ফ্রিজে সংরক্ষণ করতে চান সরিষার তেলটা না দিলেও চলবে। আমি এটাকে বাইরেই সংরক্ষণ করতে চাচ্ছি, তাই আমি একটু সরিষার তেল এখানে ব্যবহার করেছি এবং সরিষার তেল দেওয়ার পরে এটাকে আমি নেড়ে চেড়ে 2 মিনিট জাল করব। এরপর চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি আচারটাকে রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে চেষ্টা করবেন পুরো পানিটাকে ঠিক এভাবেই জাল করে শুকিয়ে নিতে। আমার যেহেতু রোদে দেওয়ার ব্যবস্থা আছে, আমি এটাকে প্রায় 7 দিনের মতো রোদে দিব, সেই জন্য আমি চুলার আঁচটা এখনই বন্ধ করে দিয়েছি। এই যে অতিরিক্ত ঝোলটা রয়েছে সেটা আমি রোদেই শুকিয়ে নেব এবং এতে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আগে আপনাদেরকে বলেছিলাম একটু পাকা আম আমি আমটা সেদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম, তার কারণে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে। এটাকে ঠিক এইভাবে ছড়িয়ে আমি রোদে দেব 8 থেকে 10 দিনের মতো। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে আমি শুরুতেই বলেছি ঝোলটাকে আরও একটু শুকিয়ে নেবেন। গরম আচার কখনো বয়ামে রাখতে যাবেন না। আচারটাকে রোদ থেকে আনার পরে ঠান্ডা করে তারপর বয়ামে ভরে নেবেন। যদি আপনারা অতিরিক্ত ঝোলটা চুলাতেই শুকিয়ে নেন সেই ক্ষেত্রে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছরের জন্য। রোদে দেওয়ার ব্যবস্থা থাকলে অবশ্যই রোদে দেওয়ার চেষ্টা করবেন মাঝে মধ্যে, সেই ক্ষেত্রে বয়ামের মুখটা অবশ্যই খুলে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আশা করছি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।